ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকের যে টপিকটা আমরা ডিসকাশন করব সেই টপিকটার নাম রেখেছি কনসেপ্ট অফ ম্যাপ স্কেল ইন জিওগ্রাফি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। হ্যাঁ, তো এই সম্পর্কে সম্ভবত তোমাদের ডিটেলস ইনফরমেশন আমি দিয়েওছি, তোমরা অনেকেই এটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আহ, অনেকে হয়তো বা ভালো করে বোঝোনি, সে কারণে এই ক্লাসটা আজকে নেওয়া। হ্যাঁ, তো এই ক্লাসটাতে আমরা ম্যাপ স্কেল কি সেটা যেমন পড়বো, ম্যাপ স্কেলের টাইপস গুলো আমরা জানবো, এবং জিওগ্রাফিতে এই ম্যাপ স্কেলের বা স্কেলের ইম্পর্টেন্স কতখানি সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। এবং তোমরা হয়তো জেনে থাকবে যে আমি এই কথাটা হয়তো তোমাদের বলেছি যে জিওগ্রাফির একটা মানে মেন প্র্যাকটিক্যাল হচ্ছে এই ম্যাপ স্কেল, এবং পরের সেমিস্টার গুলোর যে প্র্যাকটিক্যাল গুলো থাকবে বা জিওগ্রাফিকে যদি তুমি ভালো করে বুঝতে চাও, ম্যাপগুলোকে যদি ভালো করে ইন্টারপ্রিটেশন করতে চাও, তাহলে এই স্কেলের কনসেপ্ট বা ম্যাপ স্কেলের কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পার্টিকুলার যে কনসেপ্টটা রয়েছে এই কনসেপ্টটাই আমরা আজকের এই ক্লাসটাতে ডিসকাশন করবো এবং বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। প্রথমেই আমরা দেখি যে ম্যাপ বলতে আমরা কি বুঝি। তো আমি তোমাদের এটাও বলেছিলাম যে আমাদের বাস্তব পৃথিবীটা অনেকটাই বড়, এবং বাস্তব পৃথিবীর আইডিয়াল মডেল আমরা বলে থাকি গ্লোবকে। কিন্তু গ্লোব মানে গ্লোবের মধ্যে ডিটেলস ইনফরমেশন গুলো আমরা দিতে পারি না। তার কারণ কোন একটা পার্টিকুলার জায়গাকে যখন আমরা বড় করে দেখাবো তখন গ্লোবটা অটোমেটিক্যালি অনেক বড় হয়ে যায়, যেটাকে তৈরি করা বা রাখা আমাদের পক্ষে কিন্তু অসম্ভব। সে কারণেই আমরা গ্লোবের মধ্যে আমরা ডিটেলস ইনফরমেশন দিই না, আমরা মানচিত্র বা ম্যাপের মধ্যে কিন্তু ডিটেলস ইনফরমেশন দিয়ে থাকি। তাহলে এই ম্যাপ বা মানচিত্র বলতে আমরা কি বুঝি যদি বলা হয়, তাহলে আমরা বলবো যে সমগ্র পৃথিবীকে অথবা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট অংশকে যখন আমরা কিছু প্রতীক চিহ্ন দিয়ে বা সিম্বল দিয়ে যখন আমরা রিপ্রেজেন্টেশন করব এবং একটা নির্দিষ্ট স্কেল থাকবে, নির্দিষ্ট একটা মানচিত্র অভিক্ষেপ থাকবে, তখন তাকে আমরা কি বলবো, মানচিত্র বা ম্যাপ বলবো। এখানে যে মানচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই মানচিত্রটা কিন্তু পৃথিবীর মানচিত্র নয়, এটা পৃথিবীর একটা নির্দিষ্ট অংশের মানচিত্র, একটা নির্দিষ্ট জায়গার মানচিত্র, যেখানে কিছু প্রতীক চিহ্ন ইউজ করা হয়েছে। এখানে নদীর একটা প্রতীক চিহ্ন আছে, ফরেস্টের একটা প্রতীক চিহ্ন আছে, স্কুলের প্রতীক চিহ্ন আছে, হসপিটালের প্রতীক চিহ্ন আছে, পার্কের দেখো প্রতীক চিহ্নগুলো দেওয়া আছে, টেম্পলের একটা প্রতীক চিহ্ন দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে প্রতীক চিহ্ন দিয়ে আমরা রিপ্রেজেন্টেশন করেছি ওই জায়গাটাতে কোন কোন অবজেক্ট গুলো সেই জায়গাটায় অবস্থান করছে সেগুলো আমরা দেখিয়েছি। এবং এটা যদি আমরা গ্লোবের মধ্যে এই ডিটেলসটাই যদি আমি দিতে চাই, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট গ্রামের কোনো একটা নির্দিষ্ট শহরের একটা নির্দিষ্ট অংশের এটা একটা পিকচার। তাহলে যদি ওই শহরটার একটা পার্টিকুলার অংশ যদি এত বড় হয়, গ্লোবের মধ্যে যদি আমরা এই শহরটাকে এইরকম সাইজে দেখাই, তাহলে গ্লোবটা বিশাল বড় হবে, যেটা আমাদের গ্লোবটা তৈরি করা বা সেই গ্লোবটা থেকে ইন্টারপ্রিটেশন করা কিন্তু খুব অসম্ভব একটা ব্যাপার। সে কারণেই আমরা কিন্তু এই মানচিত্রের যে কনসেপ্টটা, সেই চিত্রের কনসেপ্ট আমরা নিয়ে আসি। এবং এই মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের নামই হচ্ছে কিন্তু স্কেল বা ম্যাপ স্কেল। তাহলে সেই ম্যাপ স্কেল সম্পর্কেই আমাদের কিন্তু ডিটেলস অ্যানালাইসিস আজকের এই ক্লাসটাতে হবে। আশা করি এই ম্যাপ সম্পর্কে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে ম্যাপ অ্যাকচুয়ালি কি জিনিস। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা বলো তো, এটা পৃথিবীর পৃথিবীর একটা নির্দিষ্ট অংশের মানচিত্র না সমগ্র পৃথিবীর মানচিত্র? এটা একটা নির্দিষ্ট অংশের মানচিত্র। নির্দিষ্ট একটা অংশের মানচিত্র, তাই না? আহ, পৃথিবীর মানচিত্র যদি এরকম সাইজের হতো, তাহলে আমরা এখানে ডিটেলস ইনফরমেশন গুলো দিতে পারতাম। মানে এই যে নদীটা যেরকম সাইজের আমরা দিয়েছি, স্কুলগুলো দেখিয়েছি, হসপিটাল, টেম্পল এগুলো দিয়েছি, এগুলো কি দেখাতে পারতাম? না, না স্যার। এগুলো আমরা ডিটেলস ইনফরমেশন কিন্তু দিতে পারতাম না, তাই না? তার কারণ তখন তোমার হচ্ছে এই অবজেক্ট গুলো এতটাই ছোট হয়ে যেত। যদি আমরা এরকম একটা সাইজের স্ক্রিনের সাইজে যদি আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপ তৈরি করি, তাহলে অবজেক্ট গুলোর সাইজ এতটাই ছোট হবে যে আমরা দেখতেই পাবো না, তাই না? তাকে খুঁজে পাওয়া যেত না। তাহলে এখানে ডিটেলস ইনফরমেশন দিতে পারছি। তো এই মানচিত্রটাকে আমরা বলবো লার্জ স্কেল ম্যাপ বলবো। হ্যাঁ, কি বলবো? লার্জ স্কেল ম্যাপ বলবো, যেখানে ডিটেলস ইনফরমেশন গুলো আমরা দিতে পারি। আর যদি এটা পৃথিবীর মানচিত্র হতো, এটা যদি পৃথিবীর মানচিত্র হতো, তাহলে ডিটেলস ইনফরমেশন আমরা দিতে পারবো না, তখন সেটাকে আমরা কি বলতাম, স্মল স্কেল ম্যাপ বলতাম বা ছোট স্কেলের মানচিত্র বলবো। তাহলে এই ছিল আমাদের ম্যাপের কনসেপ্ট। এবং এই ম্যাপের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের নাম কি? ম্যাপের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের নাম হচ্ছে স্কেল। এই স্কেলটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করি। তাহলে ম্যাপের আমরা ডেফিনেশন জানলাম। এবার আমরা এই স্লাইডটাতে আমরা বুঝবো
যে স্কেল বলতে আমরা কি বুঝি এবং স্কেলের ইম্পর্টেন্স কতখানি, সেগুলো একটু আমরা জানার চেষ্টা করব। তাহলে স্কেল অ্যাকচুয়ালি কি জিনিস যদি বলা হয় তাহলে আমরা বলবো যে স্কেল অ্যাকচুয়ালি কি, মানচিত্রের যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এবং বাস্তবের ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের অনুপাতটাকে আমরা কি বলবো, স্কেল বলবো বা ম্যাপ স্কেল বলবো। তাহলে স্কেল অ্যাকচুয়ালি কি কাজ করে যদি বলা হয় তাহলে আমরা বলবো স্কেল অ্যাকচুয়ালি করে কি, মানচিত্রের দূরত্বের সঙ্গে যে বাস্তবের যে দূরত্ব, সেই বাস্তবের দূরত্বের একটা মেলবন্ধন ঘটায়। অর্থাৎ মানচিত্রে তুমি দুটো বিন্দুর মধ্যে একটা দূরত্ব দেখছো, সেটা অ্যাকচুয়ালি বাস্তবে কতটা দূরে অবস্থিত সেইটা যদি তুমি বুঝতে চাও বা জানতে চাও, তাহলে তোমাকে কিন্তু স্কেল বা ম্যাপ স্কেলে সাহায্য নিতে হবে। সাপোজ ধরো আমি এরকম একটা এক্সাম্পল দিলাম যে ম্যাপের মধ্যে আমি আহ, বালুরঘাট এবং গঙ্গারামপুর এই দুটো শহরের মাঝখানের দূরত্ব আমি আহ, পেলাম হচ্ছে 2 সেন্টিমিটার। ম্যাপের মধ্যে কত পেলাম, 2 সেন্টিমিটার পেলাম। কিন্তু বাস্তবে কিন্তু বালুরঘাট থেকে গঙ্গারামপুরের দূরত্ব কিন্তু 2 সেন্টিমিটার নয়। তাই যদি হতো 2 সেন্টিমিটার হতো তাহলে কিন্তু আমরা এক লাফ দিয়ে গঙ্গারামপুর পার করে কিন্তু আমরা মাল বেশি দূরত্বে আমরা কিন্তু চলে যেতাম। কিন্তু বাস্তবে কিন্তু মালদা, সরি, গঙ্গারামপুর এবং বালুরঘাটের দূরত্ব কিন্তু এর তুলনায় অনেক বেশি, প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা করা হয়ে থাকে নর্মালি ম্যাপের মধ্যে, যে মানচিত্রে আপনি 2 সেন্টিমিটার দেখছেন মানে বাস্তবে ওটা 40 কিলোমিটারের সমান, এই যে কথাটাকে আমরা এক্সপ্লেন করছি, এই এক্সপ্লেনেশনটাকেই আমরা অ্যাকচুয়ালি কি বলবো, ম্যাপ বলবো বা সরি ম্যাপ বলছি, স্কেল বলবো বা ম্যাপ স্কেল বলবো। তো এই ম্যাপের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের মধ্যে একটা মানে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেমন স্কেল আছে, ঠিক তেমনি এর টাইটেল হবে, অর্থাৎ কোন ধরনের মানচিত্র এটা, তার টাইটেলটা, এটাও একটা ম্যাপের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। একই রকম করে ডিরেকশন যদি থাকে, নর্থ অ্যারো যদি দিয়ে দিই, সেটাও একটা মানচিত্রের কম্পোনেন্ট হয়ে থাকে। লিজেন্ড বা এই যে সিম্বল গুলো যেগুলো আমরা ইউজ করি, কোন সিম্বলটা মানে কাকে রিপ্রেজেন্ট করছে, যে নদীর সিম্বল কিরকম, ভেজিটেশনের সিম্বল কিরকম, শহরের সিম্বল কিরকম, বা ধরো সেখানে একটা রোড নেটওয়ার্ক আছে তার সিম্বলটা কিরকম, এগুলো এগুলো বোঝানোর জন্য একটা লিজেন্ড দিতে হয়। তাহলে লিজেন্ডটা একটা মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। নিট লাইন বা বর্ডার, যেটা একটা বাইরের আমরা একটা আউটলাইন বর্ডার দিই, সেটাও কিন্তু মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এছাড়াও ম্যাপের আর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো একটা মানচিত্র সেটা পৃথিবীর কোন অংশের ওটা একটা প্রতিচ্ছবি, সেইটা আমরা ইজিলি বলতে পারি। তো সেই কম্পোনেন্টের নাম হচ্ছে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড বা কোঅর্ডিনেট আমরা এটাকে বলে থাকি। তাহলে এই ছিল তোমার হচ্ছে স্কেলের একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন। এবার যদি আমরা এই মানচিত্রকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে মানচিত্র ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন অন দ্য বেসিস অফ স্কেলের উপর যদি বেস করে বলা হয়, অর্থাৎ আমরা যে স্কেলের কনসেপ্টটা বুঝলাম যে মানচিত্রের দূরত্ব এবং বাস্তবের দূরত্বের অনুপাত, এই অনুপাতের উপর বেস করে আমরা নর্মালি স্কেলকে বা মানচিত্রকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লার্জ স্কেল, যেটা আমি প্রিভিয়াস স্লাইডে আমি যে ম্যাপটা দেখালাম সেই ম্যাপটাকে আমরা বলবো লার্জ স্কেল ম্যাপ। লার্জ স্কেল এই অর্থে বলা হয় যে সেখানে কম দূরত্ব, মানে বাস্তবের কম দূরত্ব মানচিত্রে তোমার হচ্ছে মানচিত্রে বড় করে দেখানো হয়। অর্থাৎ ছোট একটা জায়গাকে আমি যখন ডিটেলস ইনফরমেশন দিচ্ছি, বড় করে দেখাচ্ছি, তখন সেই মানচিত্রটাকে আমরা কি বলবো, লার্জ স্কেল ম্যাপ। যদি একটা মৌজা মানচিত্র তৈরি করা হয়, একটা ধরো গ্রাম পঞ্চায়েতের মানচিত্র তৈরি করা হলো, একটা শহরের মানচিত্র তৈরি করা হলো, তখন কি হবে, তখন আমরা ছোট জায়গাকে আমরা কি করি, নর্মালি ডিটেলস ইনফরমেশন দিয়ে দেখাচ্ছি বা বড় করে দেখাচ্ছি, তখন সেই মানচিত্রটাকে আমরা কি বলবো, লার্জ স্কেল ম্যাপ বলবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে সিটি ম্যাপ, ভিলেজ ম্যাপ, এগুলো হচ্ছে লার্জ স্কেল ম্যাপ, যেখানে ডিটেলস ইনফরমেশন গুলো তুমি দিতে পারবে। মিডিয়াম স্কেল ম্যাপ কোনগুলো, যেগুলো মডারেট এরিয়া, অর্থাৎ মধ্যম মানের এলাকাকে রিপ্রেজেন্ট করবে, সেই ধরনের মানচিত্রগুলোকে আমরা বলবো মিডিয়াম স্কেল ম্যাপ। যেমন ডিস্ট্রিক্ট ম্যাপ হতে পারে, স্টেট ম্যাপ হতে পারে, এগুলোকে আমরা মিডিয়াম স্কেল ম্যাপ বলবো। আর স্মল স্কেল কখন বলবো, যদি অনেক বড় জায়গাকে তুমি তুমি দেখাচ্ছ, তখন কিন্তু ডিটেলস ইনফরমেশন গুলো আমরা কিন্তু সেখানে দিতে পারবো না। অল্প অল্প করে যে বড় বড় যে ফিচার্স গুলো রয়েছে সেগুলোকে আমরা যখন উপস্থাপন করে থাকি, তখন সেই মানচিত্রগুলোকে আমরা কি বলবো, স্মল স্কেল ম্যাপ। যেমন বলা আছে যে কান্ট্রি ম্যাপ, একটা দেশের ম্যাপ, একটা কন্টিনেন্টের ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, এগুলোকে আমরা কি বলবো, স্মল স্কেল ম্যাপ। তাহলে এটা স্কেলের উপর বেসিস করে, মানে ভিত্তি করে আমরা স্কেলকে বা ম্যাপকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা লার্জ স্কেল, একটা মিডিয়াম স্কেল আর একটা স্মল স্কেল ম্যাপ। একই রকম করে ম্যাপের কন্টেন্টটা কি রকম, বিষয়বস্তু কি রকম, তার উপর বেস করে আবার আমরা ম্যাপকে প্রধান 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপ, যেখানে প্রাকৃতিক বিষয়গুলোকে দেখানো হয়, যেমন যদি আমরা
ভেজিটেশনের একটা মানচিত্র তৈরি করি, তখন সেটাকে আমরা ফিজিক্যাল ম্যাপ বলবো। একটা ভূপ্রকৃতির বা রিলিফের একটা ম্যাপ তৈরি করলাম, সেটাকেও আমরা ফিজিক্যাল বলবো। যদি ড্রেনেজের অর্থাৎ নদী বিন্যাসের যদি আমরা একটা মানচিত্র তৈরি করি, তাহলেও সেটা ফিজিক্যাল ম্যাপ হতে পারে। পলিটিক্যাল ম্যাপ কাকে বলবো? যদি এরকম হয় কোনো একটা পার্টিকুলার জায়গার পলিটিক্যাল যে বাউন্ডারি গুলো রয়েছে, পলিটিক্যাল বাউন্ডারি বলতে ধরো কান্ট্রির বাউন্ডারি গুলো হতে পারে, স্টেটের বাউন্ডারি গুলো হতে পারে, ডিস্ট্রিক্টের বাউন্ডারি গুলো হতে পারে। এরকম যদি বাউন্ডারি দিয়ে আমরা মানচিত্রকে রিপ্রেজেন্ট করতে পারি, করে থাকি, তখন সেটাকে আমরা কি বলবো? পলিটিক্যাল ম্যাপ। যেমন ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপ, যেখানে স্টেটের বাউন্ডারি থাকে, ডিস্ট্রিক্টের বাউন্ডারি থাকে, ব্লকের বাউন্ডারি থাকে, তাহলে এগুলোকে আমরা পলিটিক্যাল ম্যাপ বলবো। কিন্তু ফিজিক্যাল ম্যাপের মধ্যে কিন্তু এরকম স্টেটের বাউন্ডারি আমরা পাবো না, ঠিক তেমনি ডিস্ট্রিক্টের বাউন্ডারি পাবো না, তোমার কি বলে ব্লকের বাউন্ডারি, এগুলো কিন্তু আমরা সেখানে পাবো না। থিমেটিক ম্যাপ, এটা আর এক ধরনের গুরুত্বপূর্ণ একটা মানচিত্র। এই মানচিত্র নর্মালি কিরকম মানচিত্র হয়? এটা একটা পার্টিকুলার থিমকে রিপ্রেজেন্ট করে, একটা পার্টিকুলার বিষয়কে যখন রিপ্রেজেন্টেশন করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো? থিমেটিক ম্যাপ। তাহলে ফিজিক্যাল একটা ম্যাপ, সেটাও কিন্তু একটা থিমেটিক ম্যাপ হতে পারে। যদি আমার একটা ফিজিক্যাল ম্যাপ মানে ফিজিক্যাল ফিচার্স আমি দেখাচ্ছি, প্রাকৃতিক বিষয় দেখাচ্ছি, ভেজিটেশন দেখাচ্ছি, রিলিফ দেখাচ্ছি বা ক্লাইমেটের কন্ডিশন দেখাচ্ছি, কিন্তু সেটা যদি একটা পার্টিকুলার বিষয় হয়, একটা পার্টিকুলার থিম হয়, তখন সেই ফিজিক্যাল ম্যাপটাকেও কিন্তু আমরা একটা থিমেটিক ম্যাপ বলবো। তাহলে থিমেটিক ম্যাপ হচ্ছে এমন এক ধরনের মানচিত্র, যে মানচিত্রে আমরা নর্মালি কোন একটা পার্টিকুলার বিষয়, একটা পার্টিকুলার থিম আমরা প্রদর্শন করি, তখন সেটাকে আমরা কি বলবো? থিমেটিক ম্যাপ। যেমন বলা হচ্ছে পপুলেশন ম্যাপ, অর্থাৎ জনসংখ্যার মানচিত্র যদি তৈরি করা হয়, বা পপুলেশনের ডেনসিটির আমরা একটা মানচিত্র তৈরি করলাম, তাহলে সেখানে যদি একটা পার্টিকুলার থিম বা একটা পার্টিকুলার বিষয়কে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সে কারণে সেটাকে আমরা কি বলবো? থিমেটিক ম্যাপ। একই রকম করে বৃষ্টিপাতের মানচিত্র যদি আমরা তৈরি করে থাকি, তাহলেও সেটাকে আমরা কি বলবো? থিমেটিক মানচিত্র বা ম্যাপ বলবো। তাহলে এই কন্টেন্টের উপর বেস করে প্রধান ৩ ধরনের আমরা মানচিত্রের টাইপস পড়লাম। ৩ নম্বর যে বেসিসটা, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ পারপাস, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে তুমি মানচিত্রটাকে ব্যবহার করছো, তার উপর বেস করে মানচিত্রকে আবার ৩ ভাগে ভাগ করা হয়, প্রধান ৩ ভাগে। একটা হচ্ছে রেফারেন্স ম্যাপ বা বেস ম্যাপ যেটাকে বলি, এটাও তোমাদের আমি ক্লাসে এটা বারবার বলেছি যে রেফারেন্স ম্যাপ বা বেস ম্যাপ হচ্ছে এমন এক ধরনের মানচিত্র, যেখানে জেনারেল ইনফরমেশন, এগুলো মানে বাস্তবে যা যা আছে, প্রায় প্রত্যেকটা ফিচার্সই কিন্তু দেখানো হয়ে থাকবে, এখানে কোনো একটা পার্টিকুলার বিষয় থাকবে না, তখন সেটাকে আমরা কি বলবো? রেফারেন্স ম্যাপ বলবো। যেমন আমরা গুগল ম্যাপ গুলো ইউজ করে থাকি, মোবাইল ফোনে ইউজ করে থাকি, গুগল ম্যাপ যদি আমরা ওপেন করে দেখবে, বাস্তবে যা যা আমরা দেখি, ওই গুগল ম্যাপেও কিন্তু সেম সেম জিনিসগুলো থাকে। তাহলে গুগল ম্যাপ নিজে কিন্তু একটা কি বলতো? রেফারেন্স ম্যাপ বা বেস ম্যাপ। একই রকম করে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমরা দেখেছি, তাহলে সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপেও দেখবে কোনো একটা পার্টিকুলার জায়গাতে যা যা আছে, সেখানে সেটেলমেন্ট বলো, সেখানে ভেজিটেশন বলো, রিভার সিস্টেম বলো, টেম্পল বলো, হসপিটাল বলো, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপে প্রোভাইড করা থাকে। তাহলে টোপোগ্রাফিক্যাল ম্যাপকেও আমরা কি বলবো? রেফারেন্স ম্যাপ বলবো। একই রকম করে পারপাস এডুকেশনাল ম্যাপ হতে পারে, যদি আমরা টিচিং এর পারপাসে ম্যাপ ইউজ করি। তারপরে একই রকম করে প্ল্যানিং ম্যাপ হতে পারে, ধরো তুমি পরিকল্পনা করবে কোন একটা পার্টিকুলার জায়গার উন্নয়নের জন্য, তুমি কোন একটা মানচিত্র তৈরি করছো, তোমার উদ্দেশ্যটা উন্নয়নের জন্য যদি হয়, তখন সেটাকে আমরা কি বলবো? প্ল্যানিং ম্যাপ। যেমন টাউন প্ল্যানিং ম্যাপ, ল্যান্ড ইউজ ম্যাপ, এগুলোকে আমরা প্ল্যানিং ম্যাপ বা মানচিত্র বলতে পারি। তাহলে এইটুকু বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, পেরেছি। ঠিক আছে। এবার আমরা চলে আসি টাইপস অফ স্কেল, অর্থাৎ আমরা যে স্কেলের কনসেপ্টটা পড়লাম, যে স্কেল অ্যাকচুয়ালি মানচিত্রের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এবং বাস্তবের সেম ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের অনুপাতকে আমরা স্কেল বলি। এইটা আবার কয় ধরনের হয়? তো প্রধানত এই স্কেলকে আমরা প্রধান ৩টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, অর্থাৎ মানচিত্রের দূরত্ব এবং বাস্তবের দূরত্বের অনুপাতটাকে যখন আমরা ওয়ার্ডস এর মাধ্যমে প্রকাশ করি, একটা সেন্টেন্স দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি, তখন সেটাকে আমরা কি বলবো? স্টেটমেন্ট স্কেল, একটা সহজ সরল স্কেল। অর্থাৎ তুমি মানচিত্র পাঠ করবে, মানচিত্রের নিচে বা পাশে উল্লেখ করাই থাকবে যে মানচিত্রের ১ সেন্টিমিটার বাস্তবে কত কিলোমিটার দূরত্বকে রিপ্রেজেন্ট করে, বা মানচিত্রের ১ ইঞ্চি বাস্তবের কত মাইল বা কত ইয়ার্ড দূরত্বকে রিপ্রেজেন্ট করে, সেটা বলে দেওয়াই থাকবে, ক্লিয়ার কাট বলে দেওয়া থাকবে। তাহলে এরকম যদি ভাষায় এক্সপ্লেন করা থাকে স্কেল, তখন সেটাকে আমরা কি বলবো? বিবৃতিমূলক স্কেল বলবো বা স্টেটমেন্ট স্কেল বলবো। যেমন এখানে বলা আছে এক্সাম্পল হিসাবে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 1 কিলোমিটার, এটা একটা ফরম্যাট, যে এই ফরম্যাটেই নর্মালি স্টেটমেন্ট স্কেলটাকে এক্সপ্লেন করা হয়, যে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 1 কিলোমিটার, এটার মানে কি? 1 সেন্টিমিটার অন ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টস 1 কিলোমিটার অন গ্রাউন্ড বা অন অ্যাকচুয়াল ডিস্টেন্স। তাহলে এই যে বড় কথা, এটাকে শর্ট ফর্মে যদি আমরা এটাকে স্টেটমেন্ট স্কেলে কনভার্ট করি, তাহলে আমরা বলবো জাস্ট
1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 1 কিলোমিটার। তাহলে এইটা যদি কোনো একটা মানচিত্রে থাকে তাহলে একটা সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু খুব ইজি হবে যে অ্যাকচুয়ালি ওই মানচিত্রের যে মানচিত্রের সঙ্গে বাস্তবের দূরত্বের যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটা কতটা। 2 নম্বর টাইপসটা হচ্ছে রেশিও স্কেল বা এটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেলও বলে থাকি বা আরএফ স্কেল বলি। এটাকে নিউমেরিক্যাল স্কেলও বলা হয় কারণ এখানে কোনো রকম তোমার হচ্ছে অ্যালফাবেটিক ওয়ার্ডস নরমালি থাকে না, জাস্ট নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে, তাই এটাকে আমরা নিউমেরিক স্কেলও বলে থাকি। এটা কি জিনিস যদি বলা হয় তাহলে আমরা বলবো একই কথা যে মানচিত্রের দূরত্ব বাস্তবের দুটো বিন্দুর মধ্যে দূরত্বের অনুপাতটাকে যখন আমরা ভাষায় প্রকাশ না করে জাস্ট রেশিওতেই এক্সপ্লেন করছি বা ভগ্নাংশে প্রকাশ করছি, লব এবং হরে প্রকাশ করছি, তখন সেটাকে আমরা কি বলবো, নিউমেরিক্যাল স্কেল বলবো বা ভগ্নাংশ সূচক স্কেল বলবো। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে 1:50,000। এর মানে কি? এর মানে হচ্ছে মানচিত্রের দূরত্ব হচ্ছে 1 আর বাস্তবের দূরত্ব কত? 50,000। এবার মানচিত্রের দূরত্ব যদি আমি সেন্টিমিটারে ধরি তাহলে বাস্তবের দূরত্বটাকে আমরা সেন্টিমিটারই ধরবো। এটা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেলের একটা ক্যারেক্টারিস্টিক্স, কারণ আমরা জানি অনুপাত কখনো আলাদা আলাদা এককে হয় না। অনুপাত নর্মালি একই এককে হলেই তখনই সেটাকে আমরা অনুপাতে এক্সপ্লেন করতে পারি। যেমনটা আমার কাছে ধরো 5 টাকা আছে, তোমাদের কাছে 500 পয়সা আছে। এবার আমি যদি এটাকে অনুপাতে প্রকাশ করি তাহলে কখনোই কিন্তু আমি 5:500 করব না, কারণ 5 টাকা 5 টাকা এবং 500 পয়সা দুটোর ইউনিট কিন্তু আলাদা। তাহলে অনুপাতে যদি আমি এটাকে প্রকাশ করতে চাই তাহলে হয় 500 পয়সা এটাকে টাকায় কনভার্ট করব, মানে 5 টাকায় কনভার্ট করব, তাহলে 5:5 হবে মানে 1:1, নয়তো বা 5 টাকা এটাকে আমি কনভার্ট করব পয়সায় কনভার্ট করবো, অর্থাৎ 500 পয়সায় কনভার্ট করে তারপরে 500:500 মানে আবার 1:1 হবে। তাহলে এই রেশিও বা রিপ্রেজেন্টেটিভ যে ফ্র্যাকশন যে স্কেলটা হচ্ছে, এই স্কেলের যে তোমার মানচিত্রের দূরত্ব এবং বাস্তবের দূরত্ব যেটা এক্সপ্লেন করা থাকে রেশিওতে বলা থাকে, তাহলে দুটোর একক বা ইউনিট কিন্তু সেম হবে। অর্থাৎ মানচিত্রের দূরত্ব যদি আমি ইঞ্চিতে বলি তাহলে বাস্তবের দূরত্বটাও কিন্তু ইঞ্চিতে হবে। মানচিত্রের দূরত্ব যদি আমি মাইলে ধরি বাস্তবের দূরত্বটাও মাইলে হবে। তার মানে যে কোনো এককে তুমি এটাকে কনভার্ট করতে পারো। তাহলে কোনো একটা পার্টিকুলার দেশে যদি সিজিএস সিস্টেম যদি প্রচলিত থাকে তাহলে সেও এই স্কেলটাকে ইউজ করতে পারবে। যদি কোনো একটা পার্টিকুলার দেশে ধরো এফপিএস সিস্টেমে সেখানে প্রচলন বেশি আছে, তাহলে তারাও কিন্তু এই স্কেলটাকে ইউজ করতে পারবে। সে কারণেই আমরা এই রেশিও বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আরএফ স্কেল এটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল স্কেল বা সার্বজনীন স্কেল বলে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের আরএফ স্কেলের বিশেষত্ব। আর আরএফ স্কেলের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মানচিত্রের দূরত্ব সবসময় এক হবে বা 1 ইউনিট হবে। এটা আমরা কেন করি? তার কারণ এটা করলে আমাদের হিসেবের সুবিধা হবে। নরমালি আমরা বাজার করতে গেলে কোনো সবজির বাজার, মাছ বাজার তুমি যদি করতে যাও তাহলে নরমালি দেখবে দোকানদার কিন্তু 1 কিলোর বলে বা 100 গ্রামের বলে, 250 গ্রামের বলে, এরকম করে কিন্তু আমাদের ওই দরটা বলে বা তোমার হচ্ছে যে মার্কেট ভ্যালু তোমার কোনো একটা পার্টিকুলার কমোডিটির সেই মার্কেট ভ্যালুটা কিন্তু বলে দেয়। তার কারণ হচ্ছে এইটা যদি করা হয় তাহলে আমাদের হিসেব করতে কিন্তু সুবিধা হবে। যে আমি যদি 200 গ্রাম নিই, 250 গ্রাম, 300 গ্রাম নিই, তাহলে আমরা জাস্ট যদি 100 গ্রামে যদি ওয়েট বলে দেয় তাহলে 300 গ্রাম নিলে আমরা জাস্ট 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা ইজিলি সেই আমার যে কমোডিটিটা যে ওজন সেই ওজন অনুযায়ী আমাকে কিন্তু সেই পয়সাটা পে করলেই হয়ে গেল। তাহলে এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যে স্কেলটা রয়েছে তার মানে এরও যে মানচিত্রের দূরত্ব সেটাকে এক রাখার মানে এক রাখার লজিক বা কারণটা হচ্ছে এই কারণটায়, যাতে আমরা খুব ইজিলি মানচিত্রের দূরত্ব থেকে বাস্তবের দূরত্বে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারি। যেমনটা যদি আমি এরকম আরএফ স্কেল যদি বলে দিই যে 1 সেন্টিমিটার মানে 50,000, তাহলে আমি মানচিত্রের দুটো বিন্দুর মধ্যে আমি দূরত্ব পেলাম যে 3.3 সেন্টিমিটার। তাহলে আমি খুব ইজিলি কি করব, 3.3 কে 50,000 দিয়ে গুণ করব, তাহলে বাস্তবের দূরত্বটা পেয়ে যাব। কিন্তু আরএফটা যদি এরকম থাকতো যে 3:50,000, তখন কিন্তু আমাকে জটিল প্রসেসে এটাকে আবার বাস্তবিক দূরত্বে 3.3টাকে কনভার্ট করে নিতে হতো। এই সমস্যাটা যাতে না হয় সে কারণে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ স্কেলে নরমালি মানচিত্রের দূরত্ব বা যেটাকে আমরা নুমিরেটর বলে থাকি, লব বলে থাকি, সেই লবটাকে কিন্তু 1 ইউনিট বা 1 একক ধরা হয়। তাহলে এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স। এবার 3 নম্বর টাইপসে চলে আসি, লিনিয়ার অর গ্রাফিক্যাল স্কেল। তাহলে এটা কি জিনিস যদি বলা হয় তাহলে আমরা বলবো মানচিত্রের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বাস্তবের ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের অনুপাতটাকে যখন আমরা একটা সরল রেখা টেনে তাকে কতগুলো মুখ্য বিভাগ বা প্রাইমারি ডিভিশনে ভাগ করি এবং প্রাইমারি ডিভিশন গুলোকে কতগুলো সেকেন্ডারি বা গৌণ ডিভিশনে ভাগ করে উপস্থাপন করি,
তখন সেই স্কেলটাকে আমরা কি বলবো, লিনিয়ার স্কেল বা গ্রাফিক্যাল স্কেল বলবো। তাহলে এই লিনিয়ার স্কেল এবং গ্রাফিক্যাল স্কেল এটা মানে উপরের দুটো যে স্কেল রয়েছে সেই উপরের দুটো স্কেলের তুলনায় এটা একটুখানি জটিল স্কেল। তার কারণ এখানে লিনিয়ার স্কেল বা গ্রাফিক্যাল স্কেলটা তৈরি করতে গেলে তোমার ম্যাথমেটিক্যাল আমাদের ক্যালকুলেশন করতে হয়, এবং যারা এই লিনিয়ার স্কেল বা গ্রাফিক্যাল স্কেলের কনসেপ্ট বোঝে তারাই কিন্তু এই লিনিয়ার এবং গ্রাফিক্যাল স্কেল থেকে মানচিত্রটাকে পাঠ করতে পারবে। কিন্তু যারা এই কনসেপ্টটা জানে না তারা কিন্তু এখান থেকে মানচিত্র রিডিং নিতে কিন্তু তাদের অনেকটাই অসুবিধা হবে। কিন্তু এই লিনিয়ার স্কেলের একটা স্পেসিফিক তোমার ইম্পর্টেন্সের জন্যই আমরা যে সমস্ত মানচিত্রগুলো তৈরি করি সফটওয়্যারে, সেই মানচিত্রে নর্মালি আমরা এই লিনিয়ার স্কেল বা গ্রাফিক্যাল স্কেলটাকেই কিন্তু উপস্থাপন করে থাকি। আমরা স্টেটমেন্ট স্কেল এবং রেশিও স্কেল কিন্তু ইউজ করি না। এর কারণটা আমি লাস্ট স্লাইডে এটা রেখেছি, লাস্ট স্লাইডে আমি এটা তোমাদের বলবো। বোঝা গেছে এইটুকু? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার যদি বলা হয় মানচিত্রে স্কেলের গুরুত্ব কি আছে, তাহলে এটা যদি আমি প্রশ্ন করি তাহলে আমরা যে ফার্স্ট যে অ্যান্সারটা হবে আর কি আমি বলার চেষ্টা করছি, যে সাপোজ ধরো এখানে একটা পয়েন্টই নেই, পেনটা নেই। সাপোজ ধরো এখানে একটা শহর আছে, এই শহরটার নাম হচ্ছে বালুরঘাট। ধরো আমি এটা বি লিখলাম, হ্যাঁ বালুরঘাট আছে। এখানে ধরো আর একটা শহর আছে, এটা ধরো গঙ্গারামপুর লিখলাম, জি লিখলাম, গঙ্গারামপুর লিখলাম। আমি যদি এখানে এই একটা পয়েন্ট করে আমি দিয়ে দিলাম যে এখানে কলকাতা আছে, কে লিখে দিলাম কলকাতা, কলকাতায় আছে। তাহলে এইটা কি ঠিক আছে? যদি আমি এখন প্রশ্ন করি যে এই ম্যাপটা ঠিক আছে, বালুরঘাট এবং গঙ্গারামপুরের মাঝখানে কলকাতা আছে, তাহলে একদমই ঠিক নেই এই মানচিত্রটা। তার কারণ আমরা জানি বালুরঘাট এবং গঙ্গারামপুর থেকে কলকাতা অনেক দক্ষিণে আছে, অনেক দূরে আছে। তাহলে এখানে আমরা স্কেলটাকে কিন্তু ঠিকঠাক মতো মেনটেন করিনি জন্য এরকম হয়েছে। আমরা যদি স্কেলটাকে ঠিকঠাক মেনটেন করতাম, অর্থাৎ বাস্তবে বালুরঘাট এবং কলকাতার মধ্যে দূরত্ব কত সেই অনুপাতে যদি আমি কলকাতাকে পুট করতাম মানচিত্রের মধ্যে, তাহলে কলকাতা কিন্তু এখানে থাকার কথা নয়, কলকাতার কিন্তু অনেক দূরে, অনেক দক্ষিণে থাকার কথা। তাহলে একটা মানচিত্রকে ঠিকঠাক ভাবে লোকের সামনে, মানুষের সামনে উপস্থাপন করতে গেলে আমাদের কিন্তু স্কেলের ইম্পর্টেন্স কিন্তু অনেকটাই দেওয়া উচিত, এবং স্কেলটাকে কিন্তু আমাদের ঠিকঠাক করা উচিত। তাহলেই আমরা কিন্তু মানচিত্রটাকে সঠিকভাবে পাঠ করতে পারবো, এবং সেই মানচিত্রের পাঠ থেকে আমরা আমাদের পরিকল্পনাগুলো আমরা কিন্তু খুব ইজিলি এবং ভালোভাবে কিন্তু করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না। তাহলে প্রথম ইম্পর্টেন্সটা বলছে রিলেশনশিপটা দেখায় ম্যাপ ডিস্টেন্স এবং অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্সের মধ্যে, এটা একটা ইম্পর্টেন্স। আর কি বলছে, আমরা খুব ইজিলি এই স্কেল থাকলে কোন একটা পার্টিকুলার জায়গার এরিয়া ক্যালকুলেট করতে পারবো এবং ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো। আমরা বাস্তবে সেই জায়গাতে আমি এরিয়া মেজারমেন্ট করলাম না, ডিস্টেন্স মেজারমেন্ট করলাম না, কিন্তু মানচিত্রে দুটো শহর রয়েছে বা দুটো তোমার ভিলেজ রয়েছে, তাদের মাঝখানের দূরত্ব এবং কোন একটা পার্টিকুলার ভিলেজের এরিয়া কতখানি সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি মানচিত্র থেকেই ক্যালকুলেট করতে পারবো। কিন্তু এটাই যদি আমার বাস্তবে আমাকে এরিয়া ক্যালকুলেট করতে হয় বা ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, তাহলে কিন্তু অনেক সময় লাগবে, অনেক কিন্তু পয়সা খরচ হবে। কিন্তু মানচিত্র থাকলে আমরা খুব ইজিলি এগুলো ক্যালকুলেট করতে পারি। এবং বর্তমানে সফটওয়্যার রয়েছে, আরজিআই সফটওয়্যার, কিউজিআই সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা তোমার ওই মানচিত্রের যে এরিয়া গুলো রয়েছে বা ডিস্টেন্স গুলো রয়েছে খুব ইজিলি সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এগুলোই আমাদের ম্যাপের ইম্পর্টেন্স আমরা যদি বলি। একই রকম করে আমাদের প্ল্যানিং এর পারপাসে কিন্তু মানচিত্র খুবই ইউজফুল। সাপোজ ধরো তোমার হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে একটা ইউনিভার্সিটি তৈরি হবে, এবং আমরা যদি জানতে চাই যে এই ইউনিভার্সিটিটা কোথায় এস্টাবলিশমেন্ট করলে মানে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত জায়গার স্টুডেন্টদের সুবিধা হবে, এটা যদি আমি জানতে চাই, তাহলে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট যদি আমি মানে গ্রাউন্ডে যদি আমরা পরিভ্রমণ করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে যে কোন জায়গাটাতে ইউনিভার্সিটি করলে সবার সুবিধা হবে। কারণ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টটা অনেক বড়, এখানে অনেক তোমার হচ্ছে ব্লক রয়েছে, অনেক গ্রাম পঞ্চায়েত রয়েছে, অনেক ভিলেজ রয়েছে, তাহলে প্রত্যেকটা জায়গা সার্ভে করা, ডিস্টেন্স গুলো মেজারমেন্ট করা অনেক ডিফিকাল্ট হবে। কিন্তু তোমার সামনে যদি একটা দক্ষিণ দিনাজপুরের ম্যাপ থাকে এবং কোন জায়গাতে তোমার হচ্ছে পপুলেশনের সংখ্যা বেশি, কোন ব্লকগুলোতে বা কোন গ্রামগুলোতে, এগুলো যদি তোমার কাছে পরিষ্কার চিত্র থাকে, তাহলে তুমি কিন্তু প্রেশারটা বুঝতে পারবে। তখন তুমি বুঝতে পারবে যে কোথায় ইউনিভার্সিটিটা রাখলে সবার যাতায়াতের সুবিধা হবে এবং সবাই মোটামুটি তাদের অ্যাক্সেসিবিলিটিটা কিন্তু বেটার হবে, এবং খুব ইজিলি ইউনিভার্সিটির সঙ্গে আমরা কমিউনিকেশন করতে পারবো। তাহলে এরকম প্ল্যানিং এর পারপাসেও আমরা কিন্তু মানচিত্রগুলোকে আমরা ইউজ করে
থাকি। তাহলে এই ছিল আমাদের স্কেলের ইম্পর্টেন্স। তো আমরা এগুলো মোটামুটি জানলাম। এবার আমরা আমাদের পরের স্লাইড গুলোতে আমরা একটু দেখে নিই আর কি আছে। আচ্ছা, এখানে আছে কনসেপ্ট অফ স্কেল ইন জিওগ্রাফি। এটা অলরেডি বললাম যে রিলেশনশিপটা দেখায় মানচিত্রের দূরত্বের সঙ্গে বাস্তবের দূরত্ব। এখানে এক্সাম্পল একটা ছবি দেওয়া আছে, দেখো 2 সেন্টিমিটার ম্যাপে বাস্তবে ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলছে 2 কিলোমিটার। তাহলে স্কেল কত যদি বলা হয় তাহলে আমরা বলবো 2 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 2 কিলোমিটারকে। কিন্তু যেহেতু আমরা মানচিত্রের দূরত্বটাকে আমরা এক রাখি যাতে আমাদের হিসেবে সুবিধা হয়, তাই এটাকে আমরা বলবো 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 1 কিলোমিটার দিয়ে। তাহলে এটা ছিল আমাদের স্কেল। এই টাইপস গুলো আমি অলরেডি ডেসক্রাইব করে দিয়েছি। তোমার স্টেটমেন্ট, রেশিও, নিউমেরিক স্কেল, লিনিয়ার স্কেল এগুলো আর বলছি না। লার্জ স্কেলও বলেছি, মিডিয়াম স্কেল বলেছি, স্মল স্কেলও বলেছি। লার্জ স্কেলের দেখো আরেকটা, দেখো আগের স্লাইডে ছিল না, আরেকটা বলা আছে। এই কি হলো, আচ্ছা তাহলে দেখো ইয়েটা দেখতে পাচ্ছ স্লাইডটা? হ্যাঁ, এই লার্জ স্কেল দেখো 1:25,000 বলছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, 1:25,000 বলছে। এর মানে হ্যাঁ স্যার, আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, 25,000 সেন্টিমিটার বাস্তবে মানচিত্রে কত সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করছে? 1 সেন্টিমিটার, তাই তো? 1 সেন্টিমিটার। আচ্ছা, মিডিয়াম স্কেল বলছে দেখো 5 লাখ সেন্টিমিটার দূরত্ব বাস্তবের মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বকে রিপ্রেজেন্ট করছে। আর স্মল স্কেল বলছে দেখো 10 লাখ সেন্টিমিটার দূরত্ব মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বকে রিপ্রেজেন্ট করছে। কোথায় ডিটেলস ইনফরমেশন থাকবে, প্রথমটাতে না শেষেরটাতে? প্রথমটাতে স্যার। প্রথমটাতে ডিটেলস ইনফরমেশন থাকবে এবং ছোট জায়গার থাকবে, তাই না? ছোট জায়গার ডিটেলস ইনফরমেশন থাকবে। আর লাস্টেরটাতে অনেক বড় জায়গার ডিটেলস ইনফরমেশন থাকবে না, অল্প অল্প ইনফরমেশন গুলো থাকবে। যদি বলা হয় কোনটা বড় জায়গার, তখন কোনটা বলবো? স্মল স্কেলটা, তাই না? স্মল স্কেলটা বড় জায়গার। আর যদি বলি কোনটা ছোট জায়গার, তখন আমরা কি বলবো? লার্জ স্কেল। এবার এটাকে লার্জ স্কেল কেন বলা হচ্ছে, দেখো আমরা অনেক সময় ভুল করি যে এই যে 1:25,000 এটা মনে হয় যে এটা ছোট, আর এটা কি বলা হচ্ছে লার্জ। আর 1:10 লাখ এটার ভ্যালুটা ডিনোমিনেটর বা হর, এই ভ্যালুটা বড় আছে, তার মানে আমাদের মনে হয় এটাই তো বড় হওয়া উচিত, তাহলে উপরেরটা কেন বড় হলো? তাহলে স্কেলের যে ডেফিনেশনটা আমি বললাম সেটা একটু আবার বলি। স্কেল হচ্ছে মানচিত্রের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এবং বাস্তবের ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের অনুপাতটাকে আমরা কি বলে থাকি? স্কেল বলি, বা রেশিওটাকে আমরা স্কেল বলি। তাহলে এই যে লার্জ স্কেলটার ক্ষেত্রে 1/25,000 যদি করি, তাহলে মানটা বড় হবে না ছোট হবে এই 1/5 লাখের তুলনায়? বলো দেখি। 1/25,000, 1:25,000 মানেই তো 1/25,000, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 1/25,000 এটা বড়, না 1/5 লাখ এটা বড়, না 1/10 লাখ এটা বড়? কোনটা বড়? কোন মানটা বড়? কোন মানটা বড় বলো? 1:25,000টা। হ্যাঁ, 1/25,000 যদি করি তাহলে তার মানটাই আমরা বড় ভ্যালু পাবো। যদি ক্যালকুলেটরে আমরা ভাগ করি তার মানটা বড় পাবো। 1/5 লাখ করলে তার তুলনায় ছোট। আর সবচাইতে ছোট পাবো কোনটা? 1/10 লাখ। মানে একটা চকলেটকে তুমি 25,000 ভাগে ভাগ করলে, আর একটা চকলেটকে তুমি 5 লাখ ভাগে ভাগ করলে, আবার আর একটা চকলেটকে তুমি 10 লাখ ভাগে ভাগ করলে, তাহলে কোন ভাগটাতে বড় 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 তোমার হচ্ছে চকলেটের টুকরো থাকবে, বলো দেখি? 25,000টা। 25,000টা। তাহলে এখানে বড় চকলেট, মাঝখানেরটাতে হচ্ছে তোমার মধ্যম মানের চকলেট, মানে সাইজ থাকতে হবে, আর শেষেরটাতে খুব ছোট ছোট টুকরো আমরা চকলেটের সাইজ গুলো আমরা পাবো। তাহলে যদি বড় সাইজের টুকরো হয় তাহলে সেটাকে আমরা বলবো লার্জ স্কেল, মাঝারি মাপের হলে মিডিয়াম স্কেল, আর যদি খুবই ছোট ছোট টুকরো হয় তাহলে সেটাকে আমরা বলবো স্মল স্কেল। তাহলে মান বড় মানেই কিন্তু আমরা লার্জ স্কেল বলবো না, মান বড় মানে সেটা স্মল স্কেল, আর মান যদি তোমার ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো লার্জ স্কেল। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার আমরা চলে আসি, এই কথাটাও আমি তোমাদের বলেছিলাম যে স্কেলকে নরমালি আমরা ব্রিজের সঙ্গে তুলনা করে থাকি। এবার ব্রিজ অ্যাকচুয়ালি কি করে, যে এপারের সঙ্গে ওপারের মানুষের কিন্তু কানেকশন করে, তাই না? খুব ইজিলি এপারের মানুষ দরকারে ওপারে যায়, বা ওপারের মানুষ কোন একটা পার্টিকুলার দরকারে আর এক পারে কিন্তু খুব ইজিলি
যেতে পারে। তাহলে স্কেলটাকেও আমরা এরকম একটা সেতু বা ব্রিজ বলতে পারি, যেটা কানেক্ট করে মানচিত্রের দূরত্বকে বাস্তবের দূরত্বের সাথে। অর্থাৎ তুমি যদি মানচিত্রের দূরত্বটা জানো এবং তোমার কাছে স্কেল আছে মানে ব্রিজ আছে, তাহলে তুমি কিন্তু বাস্তবের দূরত্বে যেতে পারো। আবার একই রকম করে তুমি ধরো বাস্তবের দূরত্বটা জানো, তোমার কাছে স্কেল আছে বা ব্রিজ আছে, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি তুমি কিন্তু মানচিত্রের দূরত্বে যেতে পারবে। তাহলে এই স্কেলের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই মানচিত্রটাকে আমরা পাঠ করতে পারবো। মানে মানচিত্রের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, যেটা তোমার রিকোয়ারমেন্ট রয়েছে যে তুমি কোনো একটা পার্টিকুলার শহরে যেতে চাইছো এবং মানচিত্র দেখছো যে সেখানে 5 সেন্টিমিটার রয়েছে, তার মানে বাস্তবে তোমাকে কত কিলোমিটার যেতে হবে সেটা কিন্তু তুমি স্কেল থেকেই পেয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমাদের আহ মানে কি বলে যে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আমরা যে কোনো জায়গাতে যেতে গেলেই কিন্তু আমরা এখন নর্মালি মানচিত্রগুলো কিন্তু আগে থেকেই পাঠ করে নিয়ে দেখি, তারপরেই কিন্তু আমরা সেই জায়গাতে যাই, ভ্রমণ করি। আমরা অন্যান্য যে সিদ্ধান্তগুলো হয় যে আমরা কোন কোন জায়গাগুলোতে ভ্রমণ করব, সেগুলো কিন্তু আমরা ইজিলি কিন্তু ঘরে বসে সেগুলো করতে পারি। তাহলে স্কেলকে ব্রিজ বলা যাবে তো নাকি? হ্যাঁ, যাবে স্যার, যাবে। হ্যাঁ। এই যে দেখো, ধরো আরএফটা তোমার দেওয়া আছে, আরএফ মানে স্কেল দেওয়া আছে। এবার আরএফ মানে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। এবার এই স্কেলটা দেওয়া আছে মানে ব্রিজটা দেওয়া আছে, তোমার ম্যাপ ডিস্টেন্স তুমি পেয়ে গেছো, তাহলে গ্রাউন্ড ডিস্টেন্সটা পাবো না? তাহলে গ্রাউন্ড ডিস্টেন্স আমি পেয়ে যাবো, জাস্ট এই আরএফ এর এখানে মান বসাবো, ম্যাপ ডিস্টেন্সের এখানে আমি মান বসাবো, তাহলে গ্রাউন্ড ডিস্টেন্সটা আমি সরল করে পেয়ে যাবো, তাই তো? আরএফ যদি 1:50,000 থাকে, তার মানে 1/50,000। তাহলে গ্রাউন্ড ডিস্টেন্স ইকুয়াল টু কি হবে? ম্যাপ ডিস্টেন্স ইন্টু ডিনোমিনেটর অফ আরএফ, অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স ইন্টু 1/50,000 যেটা বললাম। তাহলে ম্যাপ ডিস্টেন্সের সঙ্গে 50,000 গুণ হয়ে যাবে, তাহলে আমি গ্রাউন্ড ডিস্টেন্সটা পেয়ে যাব। একই রকম করে ধরো গ্রাউন্ড ডিস্টেন্স দেওয়া আছে, আরএফটা আছে মানে ব্রিজটা দেওয়া আছে, তাহলে আমি ম্যাপ ডিস্টেন্স পাবো না? তাহলে আমরা ম্যাপ ডিস্টেন্স সরল করে কিন্তু খুব ইজিলি পেয়ে যাব। আচ্ছা, আর একটা কথাও তোমাদের বলেছিলাম যে যারা আমরা ফার্স্ট জিওগ্রাফি স্টাডি করছি এবং জিওগ্রাফির করে আমরা ঢুকছি, মানচিত্র নিয়ে আমরা স্টাডি করব বা মানচিত্র তৈরি করব, তাহলে তাদের কাছে কিন্তু এই স্কেলটা কিন্তু একটা বড় হাতিয়ার। তার কারণ এই স্কেলের উপর বেস করেই তোমার পরবর্তী যে প্র্যাকটিক্যাল গুলো হবে, সেই প্র্যাকটিক্যাল বেশিরভাগই কিন্তু স্কেলের উপর দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের কাছে যেহেতু এই স্কেলটা একটা বড় হাতিয়ার, তাহলে এই বড় হাতিয়ারটাকে কিন্তু আমাদের শেখা উচিত, ভালোভাবে শেখা উচিত, যাতে আমার পরবর্তী যে প্র্যাকটিক্যাল গুলো রয়েছে আমাদের, সেই পরবর্তী প্র্যাকটিক্যাল গুলো আমরা খুব ইজিলি বুঝতে পারি এবং আমাদের যে সাবজেক্ট ম্যাটার জিওগ্রাফি থিওরিটিক্যাল যে পার্ট রয়েছে, সেই থিওরিটিক্যাল যে পার্ট গুলো রয়েছে সেগুলো বুঝতেও কিন্তু আমাদের খুব এটা হেল্প করবে। তাহলে আমরা সবাই এই স্কেলের যে কনসেপ্টটা রয়েছে, এই স্কেলের কনসেপ্টটা কিন্তু আমরা ভালো করে শিখবো। তাহলে এইটা তোমাকে সাবজেক্ট ম্যাটারটা খুব ইজিলি বুঝতে যেমন সাহায্য করবে, এবং মানচিত্র পাঠ করতে আরো মিনিংফুল ওয়েতে তুমি মানচিত্র পাঠ করতে পারবে, যদি তুমি এই স্কেল নামক এই যে অস্ত্রটা রয়েছে, এই অস্ত্রটা যদি তুমি ভালো করে শিখতে পারো। তাহলে এটাও আমরা জানলাম যে স্কেল আমাদের কাছে হাতিয়ার, তাহলে আমরা চেষ্টা করবো এই স্কিলটাকে ভালো করে শেখার। স্কেল কনভার্সন এবার চলে আসি। স্কেল কনভার্সন অ্যাকচুয়ালি কি? স্কেল কনভার্সন হচ্ছে এক ধরনের মেথড, যে মেথডটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা স্কেল থেকে আরেকটা স্কেলে যেতে পারি। তার মানে আরএফ স্কেল থেকে আমি স্টেটমেন্টে যেতে পারি, স্টেটমেন্ট স্কেল থেকে আরএফ স্কেলে যেতে পারি। একই রকম করে আরএফ স্কেল থেকে আমি গ্রাফিক্যালে যেতে পারি, অথবা গ্রাফিক্যাল স্কেল থেকে আরএফ স্কেলে যেতে পারি। একই রকম করে স্টেটমেন্ট থেকে আরএফ অথবা আরএফ থেকে স্টেটমেন্ট, আবার গ্রাফিক্যাল স্কেল থেকে আরএফ স্কেল অথবা আরএফ স্কেল থেকে গ্রাফিক্যাল স্কেলে যেতে পারি। তাহলে এই যে মেথড বা প্রসেস, এটাকে আমরা কি বলবো? স্কেল কনভার্সন বলবো। বোঝা গেছে স্কেল কনভার্সন কি? একটা স্কেল থেকে আরেকটা স্কেলে জাস্ট রূপান্তর, এই রূপান্তরটাকে আমরা কি বলবো? স্কেল কনভার্সন। এবার এই স্কেল কনভার্সনটা করতে গেলে আমাদের কিছু রুলস মনে রাখতে হবে, বা আমাদের কিছু কনভার্সন ইউনিটস এর যে কনভার্সনস গুলো রয়েছে, রুলস গুলো রয়েছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। সিজিএস সিস্টেমটা খুব ইজি এবং এটা আমরা সবাই জানি। এটাকে আমরা সংক্ষেপে মনে রাখার একটা ট্রিক্সও রয়েছে, যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই টার্মগুলো যদি আমরা মনে রাখি পরপর, তাহলে আমরা 1 কিলোমিটার মানে কত হেক্টোমিটার সেটাও বলতে পারবো, 1 কিলোমিটার মানে কত ডেকামিটার, কত মিটার, কত ডেসিমিটার, কত সেন্টিমিটার, এগুলো ইজিলি বলতে পারবো। জাস্ট উপর থেকে যখন নিচের ইউনিট গুলোতে যাবো, মানে কিলোমিটার থেকে যখন হেক্টো, ডেকাতে যাব, তখন যদি 1 কিলোমিটার থাকে, এটা কত ডেকামিটার কত হেক্টোমিটার হবে যদি বলা হয়, তাহলে একটা শূন্য জাস্ট অ্যাড হবে।
তাহলে একটা দেখো এখানে গিয়ে 10 হয়ে গেল, মানে একটা জিরো অ্যাড হলো। আবার 1 কিলোমিটারই যদি বলা হয় তাহলে কত ডেকামিটার, তাহলে আর একটা জিরো অ্যাড হলো। মানে যেহেতু হেক্টর পরে ডেকা দুটো ঘর নিচে আছে, তাহলে দুটো জিরো অ্যাড হলো। মিটারে গিয়ে 3টে জিরো অ্যাড হবে, ডেসিতে গিয়ে তোমার হচ্ছে 4টা জিরো, সেন্টিমিটারে গিয়ে 5টা জিরো, মানে 1,00,000 সেন্টিমিটার হয় 1 কিলোমিটার মানে। আর মিলিমিটার হলে সেটা 10,00,000 মিলিমিটার হবে। 1 কিলোমিটার সমান সমান 10,00,000 মিলিমিটারের সমান। একই রকম করে তুমি যদি এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাও, তাহলে একটা করে শূন্য কম হবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। যদি এই 10,00,000 থাকে মিলিমিটার, তাহলে যদি বলা হয় 10,00,000 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, তাহলে এই 10,00,000কে আমি 10 দিয়ে ভাগ করবো, মানে একটা শূন্য কাটা যাবে, তাহলে 1,00,000 হবে। আবার যদি আমি এই মিলিমিটার থেকে আমি যদি ডেসিমিটারে যাই, তাহলে যেহেতু 2 ঘর যাচ্ছি, তাহলে এই 10,00,000কে আমি 10 গুণন 10 মানে 100 দিয়ে ভাগ করব, তাহলে দুটো জিরো কাটা যাবে, মানে 10,000 হবে। তাহলে নিচ থেকে যদি আমি উপরের দিকে যাই, তাহলে আমরা ভাগ করব, আর উপর থেকে যদি নিচের এককে যদি আমরা যাই, তাহলে আমরা গুণ করতে করতে যাব। তাহলে খুব ইজিলি আমরা এই সিজিএস সিস্টেমের বা মেট্রিক সিস্টেমের যে ইউনিট গুলো রয়েছে সেগুলো মনে রাখতে পারবো। আর এফপিএস সিস্টেমটার জন্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমরা বাকি জিনিসগুলো বুদ্ধি খাটিয়ে কিন্তু এগুলোকে বের করতে পারবো। যেমন 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি, এটা আমরা মনে রাখবো। এবার আমরা যদি এরকম মনে রাখি যে 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি, ঠিক একই রকম করে যদি আমি এটা মনে রাখি 1 ফিট মানে 12 ইঞ্চি, তাহলে যদি বলা হয় 1 মাইল মানে কত ফিট, তাহলে দেখো এই 63,360 কে যদি আমি 12 ইঞ্চি দিয়ে যদি ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমি কত ফিট সেটা আমি পেয়ে যাব। তাহলে এই যে পরের যে ইউনিটটা রয়েছে 1 মাইল মানে কত ফিট, 5,280 ফিট বলা আছে, এটা দেখবে 63,360 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই 5,280 ফিট পাবো। একই রকম করে আমরা যদি এটা মনে রাখি যে 1 ইয়ার্ড মানে হচ্ছে 3 ফিট। কত ফিট? 3 ফিট। তাহলে তোমার 1 মাইল মানে কত ইয়ার্ড, এটা যদি বলা হয়, তাহলে আমরা কিন্তু এই 5,280 কে 3 ফিট দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা এই 1,760টা পেয়ে যাব। অথবা যদি তোমার এটা মনে থাকে যে 1 ইয়ার্ড মানে 36 ইঞ্চি, তাহলে দেখবে এই 63,360 কে 36 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু এই 1,760 ইয়ার্ডটা পেয়ে যাব। তাহলে কয়েকটা ইউনিট যদি তুমি বুদ্ধি করে যদি মনে রাখো এবং লিঙ্কেজ করে যদি তুমি পড়ে রাখো যে আমি এটাকে এটা দিয়ে ভাগ করলে আমি এটা পাবো, তাহলে দেখবে খুব ইজিলি তোমার মাথার মধ্যে থাকবে এবং তুমি বিপদে পড়বে না। মাথার মধ্যে কিন্তু তোমার চাপটা কিন্তু অনেক কম পড়বে। একই রকম করে দেখো বলছে 1 মাইল সমান সমান 8 ফারলং, এটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি আমরা ভালো করে মনে রাখি, তাহলে 1 ফারলং মানে কত ফিট সেটাও আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। মানে এই 5,280 ফিটকে যদি আমরা তোমার 8 দিয়ে ভাগ করি, তাহলে এই 660 ফিট পাবো। এটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। 1 ফারলং মানে কত ইঞ্চি যদি বলা হয়, তাহলে 660 যদি তোমার মনে থাকে, তাহলে একে তুমি 12 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি 7,920 ইঞ্চি পাবে। আর 1 ফারলং মানে কত ইয়ার্ড যদি বলা হয়, তাহলে তুমি 660 কে 3 দিয়ে ভাগ করলে যেমন 220 পাবো, ঠিক তেমনি 7,920 ইঞ্চি আছে, এটাকে আমরা 36 ইঞ্চি দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলেও কিন্তু 220 ইয়ার্ড এটা পাবো। তাহলে কয়েকটা ইউনিট যদি কেউ বুদ্ধি খাটিয়ে মনে রাখে, তাহলে বাকিগুলো যদি মিল করে কেউ করে রাখে, তাহলে এটাও কিন্তু খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার আমরা চলে আসি টাইপস অফ গ্রাফিক্যাল স্কেল। তো গ্রাফিক্যাল স্কেল আবার 4 ধরনের হয়। যেমন স্কেল আমরা 3 ধরনের পড়লাম, স্টেটমেন্ট পড়লাম, আরএফ পড়লাম, আর গ্রাফিক্যাল পড়লাম। ঠিক তেমনি গ্রাফিক্যাল আবার 4 ধরনের হয়। সহজ সরল যে স্কেল সবচাইতে সহজ, সেটাকে আমরা বলে থাকি সিম্পল লিনিয়ার স্কেল। এটা সবচাইতে সহজ সরল, ইকুয়াল ম্যাপ এবং গ্রাউন্ড ডিস্টেন্স এটাকে দেখিয়ে থাকে। এটা খুব ইজিলি আমরা পাঠ করতে পারি, আমরা জানি। কম্পারেটিভ লিনিয়ার স্কেল কোনটা? কম্পারেটিভ লিনিয়ার স্কেল এখানে 2 ধরনের ইউনিট গুলোই রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। সাপোজ ধরো এরকম একটা বিষয় দেওয়া আছে যে সাপোজ ধরো তুমি একটা মানচিত্র তৈরি করেছো, যে মানচিত্রটা মেট্রিক সিস্টেমে রয়েছে। সেই মানচিত্রটা যখন অন্য আরেকটা দেশ যেখানে মেট্রিক সিস্টেমটা প্রচলন নেই, মেট্রিক সিস্টেমে, সেখানে ধরো এফপিএস সিস্টেমের প্রচলন আছে, তারা এফপিএস সিস্টেমের মাইলস ফিট ইয়ার্ড এগুলো ভালো করে বোঝে, তাহলে কিন্তু ওই মানচিত্রটা সে কিন্তু ইজিলি তোমার হচ্ছে পাঠ করতে পারবে না। তাহলে আমরা যদি ওই মানচিত্রে কম্পারেটিভ লিনিয়ার স্কেল দিয়ে দিই, মানে একটা সিজিএস সিস্টেমের এককও দিয়ে দিলাম, আবার এফপিএস সিস্টেমের এককও দেওয়া থাকলো স্কেলের মধ্যে, তাহলে যার যেটা দরকার সে কিন্তু সেইটা নিয়ে কিন্তু খুব ইজিলি মানচিত্রটা পাঠ করতে পারবে। তাহলে সে কারণেই
এই কম্পারেটিভ লিনিয়ার স্কেলটা তৈরি করা, যেখানে দুই ধরনের ইউনিট থাকে, এখানে যেমন কিলোমিটার আছে, এখানে যেমন মাইল দেওয়া আছে। অর্থাৎ যে কিলোমিটার যার পরিচিত বেশি সে কিলোমিটার ইউজ করবে, যে মাইলসটাকে ভালো করে বোঝে সে মাইলসের ডেটাটা থেকে মানচিত্রটা পাঠ করবে। তো আমরা মনে রাখবো, যেহেতু আমরা কম্পারেটিভ লিনিয়ার স্কেল ড্রয়িং করব, যেহেতু আমরা তুলনা করতে চাইছি দুটো এককের মধ্যে, তাহলে আমরা তৈরি করার সময় এইটা করব যে আপার লিনিয়ার স্কেল মানে কিলোমিটার বা সিজিএস সিস্টেমের যে মানগুলো থাকবে, ভ্যালুগুলো, যেমন এখানে 0, 50, 100, 150, 200, 250 কিলোমিটার দেওয়া আছে, তাহলে এখানে যেরকম ভ্যালুগুলো হবে প্রাইমারি ডিভিশনের, ঠিক একই রকম ভ্যালুগুলো লোয়ার লিনিয়ার স্কেলের ক্ষেত্রেও ভ্যালুগুলো যাতে একই হয়। কারণ তুমি যখন কোনো কিছুকে তুলনা করবে তখন দুটোকে একই ইউনিটে এবং একই ইউনিট বললাম, একই ভ্যালুতে নিয়ে আসার পর সেটাকে যদি আমি কম্প্যারিজন করি, তাহলে কিন্তু খুব কম্প্যারিজনটা কিন্তু সার্থক হবে এবং ইজি হবে। যেমন এটা দেখে আমরা এটা দেখেও বলা যাচ্ছে যে ধরো এখানে যে স্কেলটা তৈরি করা আছে যে আহ, তোমার 20 মাইলটা 50 কিলোমিটারের সমান, তার মানে আমরা বুঝতেই পারছি যে মাইলস 1 মাইলস হচ্ছে 1 কিলোমিটারের তুলনায় বড়। অনেক সময় এরকম হয়ে থাকে যে ধরো 50 কিলোমিটার এবং এপাশে ধরো লেখা হলো এরকম 10 মাইলস, তাহলে 10 মাইলস 50 কিলোমিটারের থেকে ছোট হবে, এটাই স্বাভাবিক, এই দাগটা এখানে হতে পারত। তখন আমরা এরকম বুঝতে পারতাম না যে কিলোমিটারের ইউনিটটা বড় লেন্থে না মাইলসের ইউনিটটা বড় লেন্থে। তাহলে এই যে অসুবিধাটা যাতে না হয় সে কারণে আমরা চেষ্টা করব কিলোমিটারের যা ভ্যালু প্রাইমারি ডিভিশনের এবং তোমার হচ্ছে মাইলসের যে প্রাইমারি ডিভিশনের ভ্যালু সেগুলো সেম রাখা, যাতে আমরা কম্পারিজন গুলো খুব ইজিলি করতে পারি। একই রকম করে সেকেন্ডারি ডিভিশন আপার লিনিয়ার স্কেলে যেরকম ভ্যালু হবে মানগুলো থাকবে লোয়ার লিনিয়ার স্কেলের একই রকম মান যাতে থাকে, এবং স্কেলের টোটাল লেন্থ যেটা দেওয়া থাকবে সেই টোটাল লেন্থটাও আপার লিনিয়ার স্কেলে যা থাকবে লোয়ার লিনিয়ার স্কেলেও সেইটাই থাকবে। তাহলেই আমরা সহজে দুটো যে ইউনিট রয়েছে সেই দুটো ইউনিটের মধ্যে আমরা তুলনা করতে পারবো। 3 নম্বর গুরুত্বপূর্ণ যে স্কেলটা রয়েছে, আরো নিখুঁতভাবে মেজারমেন্টটা নরমালি করা থাকে, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং স্কেলও বলে থাকি, ডায়াগোনাল স্কেল। তো এই সিম্পল লিনিয়ার স্কেল, কম্পারেটিভ লিনিয়ার স্কেল, এটা তোমার হচ্ছে প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশন থাকে, অর্থাৎ পয়েন্টের পর একটা ঘর পর্যন্ত আমরা ইজিলি মানগুলো আমরা অ্যাকুরেটলি নিতে পারি, কিন্তু পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত মান বা 3 ঘর পর্যন্ত মান কিন্তু আমরা এই দুটো স্কেল দিয়ে আমরা তোমার নির্ধারণ করতে পারি না। কিন্তু ডায়াগোনাল স্কেল যদি আমরা এর ব্যবহারটা জানি, তৈরি করা শিখি, তাহলে ডায়াগোনাল স্কেল দিয়ে আরো নিখুঁত ভাবে আমরা কি করতে পারবো, মানচিত্রগুলো পাঠ করতে পারবো। এবং সে কারণেই ইঞ্জিনিয়ারিং পারপাসে বা মৌজা মানচিত্রগুলোর যখন তোমার হচ্ছে আমিনরা যেগুলো ল্যান্ড গুলোকে মেজারমেন্ট করে দেয় আর কি, সেই আমিনগুলো কিন্তু এই ডায়াগোনাল স্কেলের ব্যবহারটাই করে থাকে, যাতে নিখুঁতভাবে জমির যে পরিমাপ সেই জমির পরিমাপগুলো করতে পারে। কিন্তু যদি এই লিনিয়ার স্কেল দিয়ে জমির পরিমাপ যদি করতে যায়, তাহলে দেখবে কোনো ভাইয়ের জমির পরিমাণ বেশি হলো, কোনো ভাইয়ের জমির পরিমাণ কম হয়ে যেতে পারে, তখন কিন্তু দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, হাতাহাতি এগুলো কিন্তু হতে পারে। কিন্তু ডায়াগোনাল স্কেল যদি ব্যবহার করা হয়, তাহলে 2 ঘর 3 ঘর পর্যন্ত পয়েন্টের পরে 2 ঘর 3 ঘর পর্যন্ত মানগুলো আমরা নিখুঁতভাবে নিতে পারবো। তখন ওই জমির যে পরিমাণের যে তোমার হচ্ছে বিভাজন বা ভাগ করে দেওয়া, এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, তখন এই হাতাহাতি গন্ডগোল এই সমস্ত জিনিসগুলো হবে না। তাহলে এই মৌজা মানচিত্রগুলো বা ক্যাডাস্ট্রাল মানচিত্রগুলোর ইন্টারপ্রিটেশন করতে বা এরিয়া মানচিত্র তৈরি করতে এই ডায়াগোনাল স্কেলটা ব্যবহার করা হয়, এবং এই সুবিধার জন্য নর্মালি আমরা ডায়াগোনাল স্কেলকে ইঞ্জিনিয়ারদের স্কেলও আমরা এটাকে বলে থাকি। আর 4 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ যে স্কেলটা রয়েছে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলেও আমরা আরো নিখুঁতভাবে মানচিত্রগুলো আমরা নিতে পারি, ডায়াগোনাল স্কেলে যেমন নিতে পারছি, ভার্নিয়ার স্কেলেও আমরা আরো নিখুঁতভাবে এই রিডিং গুলো আমরা নিতে পারি। এখানে একটা মেইন স্কেল থাকে যেখানে প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশন গুলো থাকবে, এবং ভার্নিয়ার স্কেল এর সঙ্গে আর একটা তোমার স্কেল সংযুক্ত করা থাকে, যে স্কেলটা ডান দিক বা দিকে আমরা মুভ করতে পারি। এগুলো তোমরা পরবর্তীতে যে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের সিলেবাসে রয়েছে, থিওরলাইট, ডাম্পি লেভেল, যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, বিশেষত থিওরলাইটে এই ভার্নিয়ার স্কেলটা ফিট করা থাকে। তাহলে এই ইনস্ট্রুমেন্ট গুলোতে আমরা এই ভার্নিয়ার স্কেলের ব্যবহারগুলো দেখব। একই রকম করে ব্যারোমিটার, যেটা বায়ুর চাপ পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ব্যারোমিটার নামক যন্ত্রেও কিন্তু এই ভার্নিয়ার স্কেলটা ইউজ করা হয়। নিখুঁতভাবে আমরা বায়ুর চাপগুলো আমরা তোমার এই ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে ভার্নিয়ার স্কেল অ্যাকচুয়ালি কি, এটা আরো নিখুঁতভাবে তোমার হচ্ছে ডিস্টেন্স গুলো পরিমাপ করার ক্ষেত্রে, বায়ুর চাপ পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে 2 ধরনের স্কেল থাকে, একটা মেইন স্কেল আর একটা হচ্ছে
ভার্নিয়ার স্কেল, এখানে এটা দিয়েও আমরা নিখুঁতভাবে কি করতে পারি, তোমার হচ্ছে মানচিত্রের পার্ট, বা আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট গুলোতে যে এই স্কেলটা ফিট করানো থাকে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো থেকে আমরা রিডিং গুলো কিন্তু নিতে পারি, যাতে আমাদের প্ল্যানিং গুলো আমাদের খুব ইজি হয়ে থাকে এবং সেটা নির্ভুল হয়ে থাকে। আচ্ছা, এইবার লিনিয়ার স্কেলের আমরা একটু বিষয়বস্তু বুঝি। যে লিনিয়ার স্কেলে নরমালি দুই ধরনের ডিভিশন থাকে, এটা আমরা জানি। একটা হচ্ছে প্রাইমারি ডিভিশন, অর্থাৎ টোটাল লেন্থটাকে আমরা সমান কতগুলো বড় বড় ডিভিশনে ভাগ করি, আর এই বড় ডিভিশন গুলো রয়েছে, এই বড় ডিভিশন গুলোকে আমরা যখন কতগুলো ছোট ছোট ডিভিশন সমান ভাগে ভাগ করবো, তখন সেগুলোকে আমরা কি বলবো, সেকেন্ডারি ডিভিশন বলবো। আমরা সেকেন্ডারি ডিভিশন কেন করি, যাতে আমরা নিখুঁতভাবে মানগুলো নিতে পারি। যেমন যদি বলা হয় যে তোমাকে ধরো একটা দূরত্ব দেওয়া হলো, যে এইরকম একটা লাইন আছে, এই দূরত্বটা পরিমাপ করতে হবে, তাহলে আমরা সবসময় এরকম একটা স্কেল দিয়ে, স্কেলের ধরো তোমার হচ্ছে প্রাইমারি ডিভিশন শুধু কাটা আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু অ্যাকুরেটলি মাপ নিতে পারবো না। যেমন এই স্কেলটা দিয়ে আমি এই পর্যন্ত মাপ অ্যাকুরেটলি নিতে পারছি, তারপরে এইটুকু অংশ কিন্তু আমি অ্যাকুরেটলি নিতে পারবো না। তাহলে এখানেও যদি এই স্কেলটার মধ্যে যদি আরো ডিভিশন থাকতো, এই যে সেকেন্ডারি ডিভিশন গুলো যদি না থাকতো, তাহলে আমরা এরপরে আরো একটু এই স্কেলটাকে ফিট করে দিতাম, তাহলে যতদূর পর্যন্ত এটা হচ্ছে ততদূর পর্যন্ত আমরা নিখুঁতভাবে মানটা নিতে পারবো। তাহলে সে কারণেই প্রাইমারি ডিভিশন গুলোকে আবার কতগুলো ছোট ছোট সেকেন্ডারি ডিভিশনে ভাগ করা থাকে। যেমন এখানে টোটাল লেন্থটা স্কেলে দেখো, 0 থেকে এইদিকে রয়েছে 30 কিলোমিটার এবং এই পাশে রয়েছে 10 কিলোমিটার, তাহলে টোটাল লেন্থ হচ্ছে তোমার 40 কিলোমিটার। তাহলে এই 40 কিলোমিটার যে টোটাল লেন্থ, একে আমরা 10 কিলোমিটার 10 কিলোমিটার করে প্রাইমারি ডিভিশনে কেটেছি, তাহলে টোটাল প্রাইমারি ডিভিশনের সংখ্যা কটা হবে, 4টে হবে। তাহলে এটা একটা প্রাইমারি ডিভিশন, এটা একটা প্রাইমারি ডিভিশন দুটো, এটা একটা তিনটে, আর এইদিকে একটা টোটালটা মানে এই স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত মানে 0 পর্যন্ত এটা একটা প্রাইমারি ডিভিশন। তাহলে টোটাল 4টে প্রাইমারি ডিভিশন হচ্ছে। আবার এই 10 কিলোমিটার যে প্রাইমারি ডিভিশন, এটাকে আবার দেখো 2 কিলোমিটার 2 কিলোমিটার করে সেকেন্ডারি ডিভিশনে কাটা আছে। তাহলে এখানে কটা আমরা সেকেন্ডারি ডিভিশন পাবো, খুব ইজিলি 10 কে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি 5টা। তাহলে এটা একটা, এটা একটা দুটো, এটা একটা তিনটে, এটা একটা চারটে, এটা একটা 5টা। তাহলে খুব সহজেই আমরা কটা প্রাইমারি ডিভিশন হবে, কটা সেকেন্ডারি ডিভিশন হবে, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। এবং আমরা যখন প্র্যাকটিক্যালে এই লিনিয়ার স্কেলটা অঙ্কন করব, তখন আমরা চেষ্টা করব মিনিমাম 3টে যাতে প্রাইমারি ডিভিশন হয়, এবং তার বেশিও হতে পারে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে আমরা বাড়াবো। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের লিনিয়ার স্কেলের যে তোমার প্রাইমারি ডিভিশনের সংখ্যা, সেই প্রাইমারি ডিভিশনের সংখ্যাটা অ্যাটলিস্ট 3টে ডিভিশন হবে, যেখানে একটা প্রাইমারি ডিভিশনের মধ্যে আমরা সেকেন্ডারি ডিভিশন গুলো দেখাবো এবং বাকিগুলোতে শুধুমাত্র প্রাইমারি ডিভিশনই মার্ক করা থাকবে। এখানে আমি একটা প্রশ্ন রেখেছি, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে, মাইক্রোফোনটা অন করবে যখন আমি প্রশ্নটা শেষ করব, যে বলতে পারবে সেই অ্যান্সারটা দেবে। এখানে প্রশ্ন রেখেছি, এখানে 0 কিলোমিটার থেকে 100 কিলোমিটার একটা দূরত্ব রয়েছে। তো এখানে বলা বলা হচ্ছে যে আমি এই যে 0 থেকে 100 কিলোমিটার দূরত্ব, সেই 100 কিলোমিটার দূরত্বের মধ্যে আমি 5টা স্টপেজ আমি তৈরি করতে চাইছি। স্টেট বাস মানে দাঁড়াবে, মানে রানিং হওয়ার পরে স্টেট বাস 5টা জায়গায় দাঁড়াবে, ইকুয়াল ইন্টারভালে দাঁড়াবে, আমি এরকম একটা স্টপেজ তৈরি করতে চাইছি। তাহলে তোমরা এখন আমাকে বলবে যে দুটো স্টপেজের মাঝখানে লেন্থ কত হবে, দুটো স্টপেজের মাঝখানে লেন্থ কত হবে বলো দেখি, যদি 5টা স্টপেজ আমি তৈরি করতে চাই। 20 করে 20 কিলোমিটার করে হবে, তাই না? তাহলে 5টা স্টপেজ দেখো হয়ে গেল, এখানে একটা রানিং হওয়ার পরে বললাম কিন্তু, হ্যাঁ। তাহলে এটা একটা, এইটা একটা, এটা একটা, দুটো, তিনটে, চারটে, এবং শেষে গিয়ে তো দাঁড়াতেই হবে, তাই না? তাহলে তোমার প্যাসেঞ্জার নামবে কোথায়? তাহলে 5টা স্টপেজ আমি ইকুয়াল ইন্টারভালে করতে চাইছি, তাহলে দুটো স্টপেজের মাঝখানে দূরত্ব কিন্তু হবে 20 কিলোমিটার করে। যেমন দেখো এখানে 20 কিলোমিটার, এখানে 20 কিলোমিটার, তার মানে 40 কিলোমিটার হয়ে গেল, তারপর 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার। তাহলে আমরা কি করে পেলাম যে দুটো স্টপেজের মাঝখানে দূরত্ব কত হবে? তাহলে আমরা জাস্ট টোটাল দূরত্বটাকে আমরা নাম্বার অফ স্টপেজ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 100 কিলোমিটার, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে আমরা 20 কিলোমিটারই পাই। খুব সিম্পল ওয়েতে আমরা এটা পেয়ে গেলাম। এবার আর একটা প্রশ্ন করছি, যে এবার আমি বললাম যে এই যে এক একটা যে আমরা মেন স্টপেজ পেলাম 20 কিলোমিটার অন্তর অন্তর একটা একটা করে মেন স্টপেজ পেলাম। এবার কারো যদি বাড়ি হয় 20 কিলোমিটারের মাঝখানে, কারো বাড়ি ধরো 8 কিলোমিটার দূরত্বে, 12 কিলোমিটার দূরত্বে, 15 কিলোমিটার দূরত্বে, তারা কি তাহলে হেঁটে হেঁটে যাবে, না 20 কিলোমিটারে নামার পর হেঁটে হেঁটে আসবে? মোটেও নয়। তার মানে নিশ্চয়ই এই জায়গাগুলোতেও কিছু কি থাকবে, স্টপেজ থাকবে, যেগুলোতে ছোট ছোট বাসগুলো চলাচল করবে,
যে লোকাল যে বাসগুলো রয়েছে বা টোটোগুলো রান করতে পারে, অটোগুলো রান করতে পারে, যাদের ছোট ছোট জায়গাতে স্টপেজ থাকতে পারে। তো এরকম আমি একটা প্রশ্ন এখানে রেখেছি যে 20 কিলোমিটারের মধ্যে আমি যদি 4টে জায়গাতে টোটোর দাঁড়ানোর স্টপেজ আমি তৈরি করতে চাইছি, কি দাঁড়ানোর, টোটো দাঁড়ানোর স্টপেজ আমি তৈরি করতে চাইছি, তাহলে এইরকম দুটো ছোট ছোট যে স্টপেজ রয়েছে টোটো দাঁড়ানোর জন্য, দুটো স্টপেজের মাঝখানে লেন্থটা কত হবে বলো দেখি। 5 কিলোমিটার। বলো। 5 কিলোমিটার। 5 কিলোমিটার স্যার। 5 কিলোমিটার করে হবে, একদমই তাই। তাহলে এই যে দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো দিই, এখানে 4টে স্টপেজ ফিট করানো হলো, তাহলে আমি যদি এখানে 5, 10, 15 বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি শেষেরটা কত হলো, 20 কিলোমিটার হয়ে গেল। তাহলে এখানে কি করে আমরা পেলাম, আমরা পেলাম 20 কিলোমিটারকে জাস্ট 4টে স্টপেজ 4 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে 4 দিয়ে আমরা ভাগ করে দিয়ে আমরা কি পেলাম, 5 করে পেলাম। তারপর আমরা ইজিলি 5, 10, 15 এরকম করে লিখে দিলাম। তাহলে আমরা এখন বলতে পারবো এরকম যে তোমার যেখানে স্টার্টিং হলো তোমার টোটো, তার 5 কিলোমিটার পরে দাঁড়াবে, তারপরে আবার 10 কিলোমিটার পরে দাঁড়াবে, তারপরে 15 কিলোমিটার পরে দাঁড়াবে, আবার 20 কিলোমিটারে দাঁড়াবে। তারপরেও যদি বলা হয় এখান থেকে আবার টোটো যদি রান করে, তাহলে 25 কিলোমিটার, 30 কিলোমিটার, 35, 40 কিলোমিটারে দাঁড়াবে। এবার যদি বলা হয় স্টেট বাসগুলো কোথায় কোথায় দাঁড়াবে, কত কিলোমিটার দূরে দূরে দাঁড়াবে, তখন বলবো স্টার্টিং হওয়ার পর 20 কিলোমিটারে দাঁড়াবে, সেখানে যে শহরটা থাকবে বা যে জায়গাটা থাকবে তার নাম হবে। আবার 40 কিলোমিটারে দাঁড়াবে, ঠিক একই রকম 60 কিলোমিটারে দাঁড়াবে, 80 কিলোমিটার দাঁড়াবে, এবং ফাইনালি 100 কিলোমিটারে দূরত্বে গিয়ে দাঁড়াবে। বোঝা বোঝা গেছে এটা? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ছবিটা দেখা যাচ্ছে, এখানে বাসের ছবি টবিও দেওয়া আছে দেখো। তাহলে তোমার বাসগুলো কোথায় কোথায় দাঁড়াবে বলো, 20-তে, 40-এ, 60-এ, 80-তে এবং 100-তে, এবং লেন্থ বিটুইন টু স্টপেজ 20 কিলোমিটার। এইটা বের করতে গিয়ে কি তোমাকে আইনস্টাইনের মতো বড় বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, না ইজিলি হয়ে যাচ্ছে? ইজি হচ্ছে তো নাকি? ইজিলি। ইজি হচ্ছে, তাই না? এটার জন্য ফর্মুলাও যদি আমরা মনে না রাখি, এমনি এমনি কিন্তু আমরা বলে দিতে পারবো যে কটা আমার প্রাইমারি ডিভিশন হবে। তাহলে এই যে বড় বড় যে স্টপেজ গুলো, সেগুলো অ্যাকচুয়ালি কি বলতো, প্রাইমারি ডিভিশন, তাই না? বড় বড় স্টপেজ গুলো অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ার স্কেলের ক্ষেত্রে প্রাইমারি ডিভিশন। আচ্ছা, একই রকম করে এই যে এখানে টোটো দাঁড়ানোর জন্য দেখো 5, 10, 15, 20 এগুলো লেখা আছে, এবং এখানে বলা আছে লেন্থ বিটুইন টু স্টপেজ ইকুয়াল টু 5 কিলোমিটার, মানে এই যে এই ছোট ছোট যে স্টপেজ গুলো রয়েছে 5 কিলোমিটার দূরত্ব। তাহলে এটা আমরা খুব ইজিলি ফর্মুলা ছাড়াই আমরা এগুলো করতে পারবো। আচ্ছা, এইবার একটা প্রশ্ন রেখেছি, তোমরা যা শিখলে এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরপর আর নেই, হ্যাঁ। আচ্ছা, এরপরে আর একটা স্লাইড আছে যেটা তোমাদের বলেছিলাম, ওই লিনিয়ার স্কেলকে কেন আমরা প্রেফার করি। তাহলে এখানে বলা আছে দেখো, টোটাল লেন্থ হচ্ছে 35 কিলোমিটার, ভালো করে শুনবে। টোটাল লেন্থ 35 কিলোমিটার, লেন্থ অফ ওয়ান প্রাইমারি ডিভিশন হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার, লেন্থ অফ ওয়ান সেকেন্ডারি ডিভিশন ইকুয়াল টু 2.5 কিলোমিটার। তোমাদের বলতে হবে প্রাইমারি ডিভিশনের হচ্ছে সংখ্যা কটা হবে। তাহলে এই স্কেলটাতে প্রাইমারি ডিভিশনের সংখ্যা কত হবে বলো? 7টা হবে। কি করে পেলাম? টোটাল লেন্থকে আমরা কত দিয়ে ভাগ করলাম? টোটাল লেন্থকে আমরা ভাগ করলাম 5 কিলোমিটার দিয়ে ভাগ করলাম, তাই না? 35কে আমরা ভাগ করলাম কত দিয়ে? 5 কিলোমিটার দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাবো? 7টা। তাহলে 7টা আমার প্রাইমারি ডিভিশন হবে। এবার বলো যে তোমার সেকেন্ডারি ডিভিশনের সংখ্যা কটা হবে? একটা প্রাইমারি ডিভিশনের মধ্যে সেকেন্ডারি ডিভিশনের সংখ্যা কটা হবে? দুটো। দুটো হবে। কি করলাম? 5 কিলোমিটার যেটা তোমার প্রাইমারি ডিভিশন, সেটাকে আমরা 2.5 কিলোমিটার রয়েছে, এটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা দুটো পাবো। তাহলে দুটো আমাদের হচ্ছে সেকেন্ডারি ডিভিশন হচ্ছে। এবার পরেরটা দেখি, টোটাল লেন্থ অফ স্কেল বলছে 60 মাইলস। 60 মাইলস যদি টোটাল লেন্থ হয়, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন যদি 5টা হয় এবং নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন যদি 4টা হয়, তাহলে বলো যে প্রাইমারি ডিভিশনের লেন্থ কত হবে? একটা প্রাইমারি ডিভিশনের লেন্থ কত মাইল? 12 মাইল করে। 12 মাইল করে হবে। কি করে পেলাম? টোটাল লেন্থ অফ স্কেলকে ভাগ করলাম নাম্বার অফ প্রাইমারি ডিভিশন দিয়ে ভাগ করলাম, তাই না? তাহলে 5 বারাং 60 হয়। তাহলে 12 হচ্ছে মাইল হচ্ছে প্রাইমারি ডিভিশনের লেন্থ। এবার বলো সেকেন্ডারি ডিভিশন যদি 4টে হয়, তাহলে একটা প্রাইমারি ডিভিশনে কটা সেকেন্ডারি ডিভিশন থাকবে? সরি, সেকেন্ডারি ডিভিশনের লেন্থ কত হবে? 3 মাইল করে। যেহেতু প্রাইমারি ডিভিশনের আমার কি পেলাম, লেন্থ পেলাম 12 মাইল, তাই না? তাহলে এখানে আমার সেকেন্ডারি ডিভিশন কটা হবে? 4টে হবে। তাহলে 4 দিয়ে আমরা ভাগ করব, 4 দিয়ে ভাগ করে কত পেলাম? 3 মাইলস।
তাহলে 3 মাইল। এক একটা সেকেন্ডারি ডিভিশনের লেন্থ হবে 3 মাইলস। তাহলে এইভাবে এই যে প্রসেসটা তোমরা শিখলে কিভাবে তোমার হচ্ছে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন বের করি, একই রকম করে কিভাবে আমরা লেন্থ অফ ওয়ান প্রাইমারি ডিভিশন, লেন্থ অফ ওয়ান সেকেন্ডারি ডিভিশন বের করি, এইটা যদি তোমরা বুঝে যাও তাহলে বাকি যত স্কেল গুলো রয়েছে, কম্পারেটিভ লিনিয়ার স্কেল, ডায়াগোনাল, ভার্নিয়ার, এগুলো সব তুমি ইজিলি বুঝতে পারবে। তাহলে এইটাকে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, লাস্ট স্লাইড, এটা একটু দেখিয়ে দিই। যেটা বললাম যে আমরা নর্মালি প্রেফার করি কোন ধরনের স্কেল মানচিত্র তৈরি করার ক্ষেত্রে, সেটা ডিজিটালি হতে পারে বা ম্যানুয়ালি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। আমরা স্টেটমেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এটাও ইউজ করা হয়, কিন্তু মানে যারা কার্টোগ্রাফার রয়েছে তারা প্রেফার করবে গ্রাফিক্যাল স্কেলকে। হ্যাঁ, তোমরা যখন সফটওয়্যারে মানচিত্রগুলো তৈরি করবে তখন আমরা তোমাদের বলে দেবো যে স্টেটমেন্ট স্কেল বা আরএফ স্কেল ইউজ করবে না, তোমরা ইউজ করো তোমার হচ্ছে গ্রাফিক্যাল স্কেল, লিনিয়ার স্কেলটাকে ইউজ করতে আমরা বলি। বলতো এখানে কোন মানচিত্রটা হচ্ছে ছোট এবং কোন মানচিত্রটা বড়? বলো দেখি। এই মানচিত্রটা হচ্ছে বড়, এই মানচিত্রটা বড়, অনেক বড় করে দেখানো হচ্ছে ছোট জায়গাকে, তাই না? একই জায়গা কিন্তু এটাকে ছোট করে দেখানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে ছোট মানচিত্র। ক্লিয়ার? উপরেরটা হচ্ছে ছোট মানচিত্র, যেটা ছোট ম্যাপ, স্মল ম্যাপ, সেটা হচ্ছে ছোট মানচিত্র। আর বড়, এটার এরিয়াটা বড়, একই জায়গা বড় করে দেখানো হচ্ছে, এটা হচ্ছে বড় ম্যাপ। তাহলে এই ম্যাপটা যদি অরিজিনাল ম্যাপ হয়, এখানে বলা আছে দেখো এই ছোট ম্যাপটা অরিজিনাল ম্যাপ, তাহলে এই ম্যাপটাকে আমরা মডিফাই করলাম, বড় করলাম, জেরক্স করে এটাকে বড় করে ফেললাম। একই মানচিত্র, এটাকে কি করলাম? বড় করে ফেললাম। তাহলে এখানে যেটা লেখা ছিল দেখো, স্টেটমেন্ট স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 1 কিলোমিটার। এখানেও দেখো একই লেখা আছে না? 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 1 কিলোমিটারকে। তাহলে এখানে ছোট 1 সেন্টিমিটার মানে তো আর 0.8 সেন্টিমিটার নয়, আর এখানে বড় করে 1 সেন্টিমিটার লেখা আছে মানে এটা সত্যিকারের 1 সেন্টিমিটার এরকম তো নয়, তাই না? উপরের যা ভ্যালু 1 সেন্টিমিটার মানে যা বুঝি, এই নিচের 1 সেন্টিমিটার মানেও তাই বুঝি। একই রকম করে দেখো, এখানে 1:1 লাখ যেটা লেখা আছে, এখানে 1:1 লাখ লেখা আছে। তার মানে এগুলোর সাইজ শুধুমাত্র বড় হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু আর এই মানচিত্রের দূরত্বটা এটা কিন্তু আর বড় হলো না। কিন্তু তুমি লক্ষ্য করো যে এই নদীটা যেটা রয়েছে, এই নদীটা এই মানচিত্রে যা আছে, মানচিত্রের দূরত্ব, এই মানচিত্রের দূরত্বটা কি একই আছে না আলাদা আছে? এটা মানচিত্রের দূরত্বটা বলো। হ্যালো, এই কি হলো, শুনতে পাচ্ছ না? আলাদা আছে। আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ, এটা আলাদা আছে, বড় আছে, তাই না? তাহলে বড় হ্যাঁ। যেহেতু মানচিত্র এটা, তাহলে বড় মানচিত্র যদি হয়, তাহলে এখানে যে ম্যাপের ডিস্টেন্সটা তো আর অ্যাডজাস্ট করা হলো না, তাই না? যদি ধরো এই ম্যাপটাতে এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার হলো, কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে বাস্তবে এই নদীটার দৈর্ঘ্য কত যদি বলা হয়? 5 কিলোমিটার। তার কারণ 1 সেন্টিমিটার মানে 1 কিলোমিটার। তাহলে বাস্তবে দূরত্ব কত? 5 কিলোমিটার। বাস্তবে নদীটার দৈর্ঘ্য কত হলো বলো? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। তাহলে এই যে এটাকে যখন আমরা বড় করলাম, জেরক্স করে বড় করলাম, তাহলে এই নদীটার বাস্তবে দূরত্ব কত হবে? 5 কিলোমিটার হবে না বেশি হবে? 5 কিলোমিটারই হবে। কারণ বাস্তবে দূরত্বটা বেশি হয় না, একই থাকে। তাহলে এই নদীটার বাস্তব দূরত্ব 5 কিলোমিটার। কিন্তু মানচিত্রের দূরত্ব, এই নদীটার মানচিত্রের দূরত্ব যেটা আগের ম্যাপটাতে 5 সেন্টিমিটার ছিল, এখানে কি 5 সেন্টিমিটার থাকবে না বেশি হবে? বাস্তবের বেশি হবে। মানচিত্রের দূরত্বটা বেশি হবে। সাপোজ ধরো এটা 10 সেন্টিমিটার হলো, কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার হলো। তাহলে এখন যদি 10 সেন্টিমিটার হয়ে যায়, তাহলে এখন এই যে নতুন ম্যাপটার আরএফ বা স্কেল, সেটা কি আর আগেরটা থাকবে? এখন 10 সেন্টিমিটার ইকুয়াল টু 5 কিলোমিটার, মানে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 0.5 কিলোমিটার হবে না? 1 সেন্টিমিটার ইকুয়াল টু 0.5 কিলোমিটার হবে। 5 কিলোমিটার। কিন্তু এই স্টেটমেন্ট স্কেলে এবং আরএফ স্কেলে এখানে কিন্তু স্কেলটা আগেরটাই আছে। তার মানে এই দুটো দিয়ে যদি রিপ্রেজেন্টেশন করি, তাহলে এই নতুন মানচিত্রের স্কেলটা কিন্তু ঠিকঠাক রিপ্রেজেন্টেশন হলো না। কিন্তু যদি গ্রাফিক্যাল স্কেলটা দিয়ে দাও, তাহলে দেখো এখানে এখানে যা দূরত্ব ছিল মানচিত্রের দূরত্ব একটা প্রাইমারি ডিভিশনের, এখানে কিন্তু দূরত্বটা অটোমেটিক্যালি বেড়ে গেল। অটোমেটিক্যালি দূরত্বটা বাড়লো, কিন্তু বাস্তবের দূরত্ব ওই 1 2 3 4 5, মানে বাস্তবের দূরত্বটা সেম আছে, কিলোমিটারের দূরত্বটা। তাই মানচিত্রটাকে যখন আমরা বড় করলাম, অটোমেটিক্যালি কিন্তু স্কেলটা অ্যাডজাস্টেড হয়ে যায় গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেলে।
তাহলে এই যে সুবিধাটা রয়েছে আমাদের গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেলে, সে কারণেই আমরা কিন্তু মানচিত্র তৈরি করার সময় আমরা এই গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেলটাকেই বেশি প্রেফার করি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো কোয়ারি থাকে বলতে পারো। হ্যাঁ, আছে কোনো কোয়ারি? না স্যার। না স্যার, না।